শেখ হাসিনা দেশটাকে কি করেছিলেন? দেশটাকে করেছিলেন লুট করার, একেবারে ঝেঁটিয়ে জনগণের টাকা নিজের কাছে পুঞ্জীভূত করে রাখার তিনি কাজ করে গেছেন। টাকা অধিকাংশই পাচার হয়েছে, কিছু টাকা হয়তো এখনো রয়ে গেছে ঘাপটি মেরে। এটা এখন নানাভাবেই তারা খরচ করার চেষ্টা করছেন এবং সেটা দিয়ে নানা ধরনের নাশকতা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখি। এই যে ৬০ লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলাটি দিয়েছেন, সে মামলাটি দেওয়ারই তো কথা। কারণ তার লোককে বেসিক ব্যাংক দিতে হবে, তার লোককে সোনালী ব্যাংক দিতে হবে, তার লোককে অগ্রণী ব্যাংক দিতে হবে, তার লোককে ফার্মার্স ব্যাংক দিতে হবে। এই ব্যাংকগুলোর মধ্যে টাকা লুটে নেবে, এর জন্য মিছিল হতে পারে, প্রতিবাদ হতে পারে, এই জন্য নানা ধরনের কর্মসূচি হতে পারে। অতএব নানা কায়দায়, যদি গুম করে হচ্ছে না, অদৃশ্য করে হচ্ছে না, বিচার বহির্ভূত হত্যা করেও হচ্ছে না, অতএব কমপক্ষে মামলা দিয়ে মানসিকভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিবাদের লেলিহান অগ্নিশিখা আমি জ্বালিয়ে রাখবো, সেখানে কেউ যেন কিছু বলতে না পারে, কিছু সাহস করতে না পারে, তার জন্যই ৬০ লক্ষ নেতাকর্মীর নামে এই মামলা দেওয়া হচ্ছে। আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে, আমাদেরকে কুইক মার্চ করে হাঁটাহাঁটি করতে হচ্ছে, নির্মমভাবে আমাদেরকে এজলাসের মধ্যে দাঁড় করে রেখেছে। ম্যাজিস্ট্রেট যে আমার ছোট ভাইয়ের চাইতে ছোট ভাই, তার কি নির্মম নিষ্ঠুরতা! সে আমাদেরকে, যদি আমরা বেঞ্চে বসি, সে ধমক দিয়ে বলতো যে কাঠগোড়ায় বসা। আমরা কেউ মার্ডার করে, আমরা কেউ কোনো ধরনের সামাজিক অপরাধ করে আদালতের কাঠগোড়ায় দাঁড়ায়নি। ব্রিটিশ আমলেও দেখেছি রাজনীতিবিদদেরকে একটা সম্মান দেখাতে, সেই সম্মানটুকু শেখ হাসিনার আদালতের বিচারকরা সেটা করেনি। যে পৃথিবীর অনেক দেশ আছে, ডেনমার্ক, তার লোক সংখ্যা মাত্র 5 মিলিয়ন, মাত্র 50 লাখ, আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি। যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত। জাস্টিস খায়রুল হক, জাস্টিস এনায়েতুর রহিম, জাস্টিস আসাদুজ্জামান, এরকম অসংখ্য না। সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় আসাদুজ্জামান তাকে সাজা দিয়েছে, সেই সাজা আবার বর্ধিত করা হয়েছে উচ্চতর আদালতে। বিচারকরা কেন শাস্তির আওতায় আসবে না? ৬০ লক্ষ যে আসামি, এই আসামি কেউ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত নেতাকর্মী যাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে, এখানে যে আসামিদের তালিকা, এরা কেউ সামাজিকভাবে কোনো অপরাধ, অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত নয়। এদের অধিকাংশই ব্যাকগ্রাউন্ড ইউনিভার্সিটি অথবা ভালো ভালো কলেজ, এবং বর্তমানে তারা বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছে। কিন্তু শেখ হাসিনার কাছে শামীম ওসমান অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু দেশের মানুষ জানে নারায়ণগঞ্জের একজন গডফাদার। শেখ হাসিনার কাছে বদিউজ্জামান কক্সবাজারায়, যিনি মাদকের সাথে যুক্ত, মাদক চোরা কারবারির সাথে যুক্ত, তাকে এমপি বানায় শেখ হাসিনা। লক্ষ্মীপুরের পাপুল নামে একজন এমপি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার, যিনি মানব পাচার করতেন। এরা ছিল শেখ হাসিনার আমলের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। প্রকাশ্য যাদের বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ড, টাকা পাচার এবং নানাবিধ অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, মানে ফ্যাসিবাদী দুঃশাসনের মোটা দড়ির মধ্যে গোটা জাতির কণ্ঠকে আটকে রাখার পরও যতটুকু খবর প্রকাশ পেত, তাতেও দেখা গেছে যে তার ব্যবসায়ীরা, চট্টগ্রামের ব্যবসায়ী এ সালন থেকে শুরু করে, সালমান এফ রহমান থেকে শুরু করে যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ, তাদের টাকা পাচারের কাহিনী, সিন্দাবাদের গল্পকে হার বানিয়ে নতুন রূপকথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে, যেটা রূপকথার মতো গল্প হলেও এটি বাস্তব এবং এটি অত্যন্ত সত্য ঘটনা ছিল। এদের বিত্তবিলাস সারা পৃথিবীতে ছড়িয়েছিল। কোনো মন্ত্রীর পুত্রের খুব দামি ফ্ল্যাট আমেরিকানরা যেখানে কিনতে সাহস পায় না, আমেরিকার ম্যানহাটনে
সেইখানে সাবেক মন্ত্রী নাসিম সাহেবের পুত্রের ফ্ল্যাটের খবর আমরা জেনেছি, আমরা পেয়েছি আওয়ামী লীগের একজন এমপি এবং মন্ত্রী তার 250 মিলিয়ন পাউন্ডের কয়েকটি বাড়ি লন্ডন, ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যেটা আন্তর্জাতিক গণমাধ্যমে থেকে আমরা পেয়েছি। এটা অত্যন্ত সত্য ঘটনা, এটা আমরা বানিয়ে বলছি, ডকুমেন্ট সহ এসেছে। সামান্য একটি ঘটনার কথা বললাম। যিনি ইংল্যান্ডে রাজনীতি করেন শেখ পরিবারের, তিনিও শেখ হাসিনা এবং শেখ পরিবারের যে চেতনা, দেশের মানুষের কথা বলে দেশের মানুষের পকেট কেটে বাইরে পাচার করা, সেখান থেকে তিনিও মুক্ত নন। টিউলিপ সিদ্দিকী, তিনি ইংল্যান্ডের এমপি। সেখানে একজন রাজনীতিবিদ বা এমপির দুর্নীতি করা যে কত বড় মহাপাপ দেশে দুনিয়াতেই প্রশ্নই আসে না। সেইখানে তার ফ্ল্যাট একজন ব্যবসায়ী ঘনিষ্ঠ শেখ হাসিনার, সে গিয়ে দিয়ে এসছে, এবং নিজে যে ফ্ল্যাটটি থাকতেন সেটি তার বোনের, সেখানে তিনি উঠেছিলেন, তার ফ্ল্যাটটিও রয়েছে। আর কত গল্পের কথা বলবে। তার বিয়াই, তার মামাতো ভাই, তার খালাতো ভাই, তার চাচাতো ভাই, এরা ছিল বাংলাদেশের এক একটি জেলার এক একজন আমির, এক একজন সুলতান হয়ে উঠেছে। ছাত্রলীগের একজন নেতার 2000 কোটি টাকা পাচারের ঘটনার কথা আপনারা জানেন, তাও আবার ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতা, কেন্দ্রীয় নেতা না, জেলা পর্যায়ের একজন নেতার 2000 কোটি টাকা শেখ হাসিনার আমলেই প্রকাশিত হয়েছে। ছাত্রলীগ থেকে তথাকথিত ডাকসু নির্বাচনে জিএস হয়েছেন এবং ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সেখানকার একটা ঠিকাদারি নিয়ে চাঁদা কত পাবেন, 53 কোটি না 50 কোটি টাকা, সেটি তৎকালীন ভিসি ফারজানার সাথে টেলিফোনে কথোপকথন করছেন। সেটা আবার ভাইস চ্যান্সেলর, আওয়ামী লীগেরই লোক, শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ভাজন, তিনি আবার সেটা ফাঁস করে দিয়েছেন। এই রাজত্বের মধ্যেই হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন, শেখ হাসিনা গর্ব করে বলেন যে তার যে ঘনিষ্ঠ পিয়ন, সে হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না। এটা দুঃখ করে, আফসোস করে না, এই কথাটা বলে তিনি ভিতরে ভিতরে গর্ব করছেন। 400 কোটি টাকা তার সেটা প্রধানমন্ত্রী নিজে বলছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম তার বাড়ির একজন কাজের লোকের নামে তার লুট করে নেওয়া একটি ব্যাংক থেকে, সেটাও বোধহয় 2-3 হাজার কোটি টাকার নিচে না, তাকে ঋণ দিয়ে দেওয়া হয়েছে তার নামে। শেখ হাসিনা দেশটাকে কি করেছিলেন? দেশটাকে করেছিলেন লুট করার, একেবারে ঝেঁটিয়ে জনগণের টাকা নিজের কাছে পুঞ্জীভূত করে রাখার তিনি কাজ করে গেছেন। টাকা অধিকাংশই পাচার হয়েছে, কিছু টাকা হয়তো এখনো রয়ে গেছে ঘাপটি মেরে। এটা এখন নানাভাবেই তারা খরচ করার চেষ্টা করছেন এবং সেটা দিয়ে নানা ধরনের নাশকতা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখছি। আমি কয়েকদিন আগেই বলেছি যে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা করতে গিয়ে যে প্রতীকগুলো ব্যবহার করা হচ্ছিল আন্দোলনের, সেই প্রতীক করার কারণে এবং ফ্যাসিবাদের প্রতিকৃতির কারণে মানবেন্দ্র ঘোষ, একজন নাম করা ভাস্কর্য এবং মেধাবী একজন শিল্পী, তার বাড়ি, গ্রামের বাড়ি আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। আমরা গেছিলাম কয়েকদিন আগে সেটা দেখতে। মানে পতিত ফ্যাসিবাদ তার অধঃপতনের পরেও সে তার যে পাচার করা টাকার যে জোর, যে ক্ষমতা, সেই ক্ষমতার বলে তিনি যেমন হুমকি দিচ্ছেন তেমনি নানাবিধ কাজ করে বেড়াচ্ছে। ধন্যবাদ। সুতরাং সেই শেখ হাসিনা এই যে 60 লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলাটি দিয়েছেন, সে মামলাটি দেওয়ারই তো কথা। কারণ তার লোককে বেসিক ব্যাংক দিতে হবে, তার লোককে সোনালী ব্যাংক দিতে হবে,
তার লোককে অগ্রণী ব্যাংক দিতে হবে, তার লোককে ফার্মার্স ব্যাংক দিতে হবে, এই ব্যাংকগুলোর মধ্যে টাকা লুটে নেবে, এর জন্য মিছিল হতে পারে, প্রতিবাদ হতে পারে, এই জন্য নানা ধরনের কর্মসূচি হতে পারে। অতএব নানা কায়দায়, যদি গুম করে হচ্ছে না, অদৃশ্য করে হচ্ছে না, বিচার বহির্ভূত হত্যা করেও হচ্ছে না, অতএব কমপক্ষে মামলা দিয়ে মানসিকভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিবাদের লেলিহান অগ্নিশিখা আমি জ্বালিয়ে রাখবো, সেখানে কেউ যেন কিছু বলতে না পারে, কিছু সাহস করতে না পারে, তার জন্যই ৬০ লক্ষ নেতাকর্মীর নামে এই মামলা দেওয়া হচ্ছে। এটা জুলুমের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এই আমার এখন কথা হচ্ছে, শেখ হাসিনা ৫ তারিখে পতন হতে চলে গেছে, এখন মোটামুটিভাবে ৮ মাস হয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের রাজত্ব চলছে, যে সরকারের আমরা চাই সমালোচনা করি, আবার সমর্থনও করছি, যে এই সরকারের অধীনে সব কিছু ঠিকঠাক চলবে। একটা যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুরোপুরি প্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব, এটাই জনগণের প্রত্যাশা। ৬০ লক্ষ মামলা, আমি জানি না যে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে, প্রায় উকিল খবর দেয় কালকে কিন্তু আসবেন, আজকে একটা মামলা উঠে। কেন আজকে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদেরকে লেফট রাইট করতে হয়েছে, আমাদেরকে কুইক মার্চ করে হাঁটাহাঁটি করতে হচ্ছে, নির্মমভাবে আমাদেরকে এজলাসের মধ্যে দাঁড় করে রেখেছে। ম্যাজিস্ট্রেট যে আমার ছোট ভাইয়ের চাইতে ছোট ভাই, তার কি নির্মম নিষ্ঠুরতা, সে আমাদেরকে যদি আমরা বেঞ্চে বসি সে ধমক দিয়ে বলতো যে কাঠগোড়ায় বসা। আমরা কেউ মার্ডার করে, আমরা কেউ কোনো ধরনের সামাজিক অপরাধ করে আদালতের কাঠগোড়ায় দাঁড়ায়নি। ব্রিটিশ আমলেও দেখেছি রাজনীতিবিদদেরকে একটা সম্মান দেখাতে, সেই সম্মানটুকু শেখ হাসিনার আদালতের বিচারকরা সেটা করেনি। আমাদের জোর করে, জবরদস্তি করে, পুলিশকে দিয়ে আমাদেরকে কাঠগোড়ানোর মতো দাঁড় করিয়ে যত ধরনের অপমান, যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা করার দরকার সেটা করেছে। শুধুমাত্র তার লুটপাট, তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানী হয়ে থাকা তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আদালতকে দিয়ে কাজ করেছে শেখ হাসিনা। তাহলে আজ ৮ মাস হলো নেই, এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়নি? অনেকেই বলতে পারেন প্রধান উপদেষ্টা, আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার। আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি, আমরা কথা বলেছি, আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি, আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, ২-১ উপদেষ্টা কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই লক্ষ লক্ষ মানুষ একটা বিরল। মাহাদি আমিন ঠিকই বলেছেন যে পৃথিবীর অনেক দেশ আছে, ডেনমার্ক তার লোক সংখ্যা মাত্র 5 মিলিয়ন, মাত্র 50 লাখ, আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি। কেন এটি? এই প্রশ্ন তো হতেই পারে, এই প্রশ্ন তো করতেই পারি। কখন দেশের এই বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে চলে আসছে না অনেক দিন ধরে। কখনো ডিক্টেটর, আবার তার বিবর্তন হয়ে সে আবার ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে, তারা ফ্যাসিস্ট হয়ে উঠে এই কাজগুলি করেছে। তাদের দ্রুত এটা নিরসন করা দরকার ছিল। যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত। জাস্টিস খায়রুল হক, জাস্টিস এনায়েতুর রহিম, জাস্টিস আসাদুজ্জামান, এরকম অসংখ্য না। এরা সবচেয়ে নির্দোষ যে নারী, জনগণের পক্ষে সংগ্রাম করেছেন নিরবচ্ছিন্নভাবে, শত নিপীড়ন নির্যাতন ভোগ করে জনগণকে ছেড়ে যাননি, মাটিকে ছেড়ে যাননি। এদেশের মৃত্তিকা, পানি, বৃক্ষ, এদেশের পাখি, এর মধ্যে যিনি নিবিড়ভাবে মিশে আছেন সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় আসাদুজ্জামান তাকে সাজা দিয়েছে। সেই সাজা আবার বর্ধিত করা হয়েছে উচ্চতর আদালতে। তাহলে সেই বিচারকরা কেন শাস্তির আওতায় আসবে না? ফ্যাসিবাদের বিচারক
তাদেরও বিচার হতে হবে। আমরা নুরেমবার্গ ট্রায়ালে দেখেছি হিটলারের যারা আদালতের যারা বিচারক ছিলেন, যারা কোনো ধরনের যুক্তির কথা না শুনে হিটলারের কথায় লক্ষ লক্ষ কয়েদিকে পুড়িয়ে মারার যারা সিদ্ধান্ত দিয়েছেন, বিচার করেছেন, তাদের বিচার হয়নি। তাদের যদি বিচার হতে পারে তাহলে আজকে কেন হবে না? শেখ হাসিনার আমলে যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন তাদের কেন বিচার হবে? তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত করতে হলে ভবিষ্যতে কেউ কোনো আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা এবং অগণতান্ত্রিক নিপীড়ন নির্যাতন মানুষের উপর চালানোর সাহস পাবে না। এটাই হওয়া উচিত। আজকে আমি শুধু একটি কথাই বলবো, অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন, এখানে ছাত্র জনতার আন্দোলনের সফলতায় পতন ঘটেছে সেটা, কিন্তু তাদের আমলের যে সমস্ত ভাইরাস, এই ভাইরাস যেন সরকারকে আক্রান্ত করতে না পারে সেটাও তো দেখতে হবে, সেটাও আপনার জানা থাকে। আমি জানি যে অধিকাংশ উপদেষ্টা যারা, তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ। ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে, কিন্তু ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যুরোক্রেসি যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে সোচ্চার থাকা। কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে, সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার। এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তাদের আরো সতর্ক থাকার কথা ছিল। কেন তাদের এপিএস এর নামে 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এই অভিযোগ তো উঠছে। স্বাস্থ্যমন্ত্রীর পিএ আরেক, স্বাস্থ্য উপদেষ্টার পিএ আরেক উপদেষ্টার এপিএস, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনবে, যে আমাদেরকে বলো, দেখো কি অবস্থা। কেন ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে, এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তারা এই কাজটি করবে? রেলওয়েকে দেখার জন্য সেখানে আবার বৈষম্য বিরোধীদের একটা কমিটি করে দেওয়া হয়েছে। রেলের একজন সাবেক ডিজি বলেছে যে সেখানে এই যে রোজার মাসে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জড়িত। শত শত কোটি টাকার আপনার টিকিট কালোবাজারে টিকিট বিক্রি করা হয়েছে, তারা বাণিজ্যের সাথে যুক্ত। তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় হাতে সেটা তো দমন করা দরকার ছিল। এটা তো হয় না যে ছেলে পাশ করে চাকরির সন্ধান করে চাকরি করবে, সে যদি হঠাৎ করে অনেক টাকা দেখে ফেলে, তার মাথা তো ঠিক থাকার কথা না। তার নৈতিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য যে সুযোগ, সে সুযোগ পাচ্ছে না। কারণ সমাজের মধ্যে এমনই দুষ্কৃতিকারী মানুষ আছে এই ছেলেদেরকে নষ্ট করার জন্য তারা নানাভাবে গিয়ে তাদেরকে টাকার উৎসের লোভ দেখিয়ে তাদের যে স্পিরিট, তাদের যে আপনার সচেতনতা, এটা বিকৃত করতে পারে। তার কিছু কিছু আলামত তো ফুটে উঠছে। কেন রেলওয়ের মতো একটি ডিপার্টমেন্টে বৈষম্য বিরোধী তারা সেখানে ওয়াচডগের ভূমিকা পালন করে? তাদের ক্যাম্পাস, তারা যখন বোটা দাগে কোথাও একটা বড় দুর্নীতির কথা শুনে, সেটা আমলাতন্ত্রে, রাজনীতিতে, যেখানেই হোক, সেখান থেকে তারা সোচ্চার হবে। তখন সরকার সতর্ক হবে, ব্যুরোক্রেসি সতর্ক হবে, সবাই সতর্ক হবে। কিন্তু তাদেরকে যদি মন্ত্রণালয়ে বসিয়ে দেন, তাহলে তো ফাংশনাল একটা গভর্নমেন্ট হবে না। সুতরাং বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয়। আর আমার বক্তব্য হচ্ছে যে 60 লক্ষ নেতাকর্মী যে মামলা, সেই মামলা 8 মাস চলে যাওয়ার পর এটা আদালতের সেলফে থাকার কথা ছিল না। অতি দ্রুত এই মামলাগুলোর নিষ্পত্তি করে 15-16 বছর ধরে যারা বাড়িতে যেতে পারেনি, এলাকায় যেতে পারেনি,
নিজের মা বাপের সাথে ঈদ করতে পারেনি, স্ত্রীর সাথে সন্তানের সাথে যে দেখা করতে পারেনি, এরকম পরিস্থিতি গেছে তাদের। এখন হয়তো পরিস্থিতির উন্নত এখন যেতে পারে, কিন্তু মানসিক স্বস্তিতে পাচ্ছে না, কারণ তার মাথার উপর ডেমোক্রেসির তরবারি ঝুলছে এই মামলাগুলো।